শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের সাপ্তাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি বা অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। তো বিস্তারিত ভাবে আলোচনার পূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, শিক্ষক হিসাবে সবসময়ই বা নিরন্তর আমাদের প্রত্যাশা যেটি, সেটা হচ্ছে তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং করোনা বা কোভিড-19 জনিত যে পরিবর্তিত পরিস্থিতি, তার সাথে খাপ খেয়ে নিজেদের পড়ালেখা যথানিয়মে চালিয়ে যাচ্ছ এবং সামনের যে কোনো পরিস্থিতির জন্য নিজেদেরকে প্রস্তুত রাখছো বলে আমরা প্রত্যাশা করছি। তো হিসাব বিজ্ঞানের ব্যাপারে যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমি প্রত্যেকটা অধ্যায়ের উপর একটি তাত্ত্বিক আলোচনা করি এবং পরবর্তীতে একটি ব্যবহারিক অঙ্কের মাধ্যমে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেটি আমাকে ফেসবুকের মাধ্যমে হোক কিংবা আমাদের ক্লোজ গ্রুপ যেটি আছে সেখানে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের, যদি প্রাসঙ্গিক হয় তবে সেই প্রশ্নের আমি উত্তর দিব। তো শুরু করছি আজকের যে টপিক, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার পূর্বে আমাদের জানা দরকার মজুদ পণ্য কি। মজুদ পণ্য খুবই পরিচিত একটি শব্দ তোমাদের, এবং একাদশ শ্রেণীতে ভর্তির পর যখনই তোমরা হিসাব বিজ্ঞানের ক্লাস করা শুরু করেছো তখন থেকে এই শব্দের সাথে তোমরা পরিচিত, কিন্তু কখনো মজুদ পণ্যের সংজ্ঞা নির্ণয়ের হয়তো প্রয়োজন পড়ে না, আমরা চেষ্টা করি নাই। তো দেখা যাক মজুদ পণ্য বলতে আমরা কি বুঝি, একটু জানার চেষ্টা করি। মজুদ পণ্য হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে সংগৃহীত পণ্যের বা উৎপাদন কাজে ব্যবহারের জন্য সংগৃহীত কাঁচামালের যে অংশটি একটি নির্দিষ্ট তারিখে অবিক্রিত বা অব্যবহৃত অবস্থায় প্রতিষ্ঠানে বা গুদামে থাকে, সেটাকে আমরা বলবো মজুদ পণ্য। আমি আবার বলছি, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্যের কিংবা উৎপাদন কাজে ব্যবহারের উদ্দেশ্যে সংগৃহীত কাঁচামালের যে অংশটুকু একটি নির্দিষ্ট দিনে অবিক্রিত কিংবা অব্যবহৃত অবস্থায় প্রতিষ্ঠানে বা গুদামে থাকে, সেটাকে আমরা বলবো মজুদ পণ্য। তাছাড়া উৎপাদন প্রক্রিয়ায় অর্ধপ্রস্তুত যে পণ্য থাকে সেটাকেও আমরা মজুদ পণ্য হিসাবে গণ্য করতে পারি। আবার প্রতিষ্ঠানের প্রকৃতি ভেদে মজুদ পণ্য বিভিন্ন রকম হতে পারে। যেমন একটি মার্চেন্ডাইজিং কোম্পানি বা পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে শুধুমাত্র বিক্রয়যোগ্য পণ্যেরই মজুদ থাকে, কিন্তু একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে 3 ধরনের মজুদ থাকতে পারে।
যেমন কাঁচামালের মজুদ, অর্ধপ্রস্তুত মজুদ এবং তৈরি পণ্যের মজুদ। ৩ ধরনের এই মজুদ পণ্য থাকতে পারে। এ হচ্ছে মোটামুটি মজুদ পণ্যের পরিচয়। এবার আমরা জানব মজুদ হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে বা ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে। মজুদ পণ্যকে আমরা স্টক কিংবা ইনভেন্টরি বলি। স্টকটা ব্রিটিশ টার্মিনোলজি, অর্থাৎ সনাতনী সব ইংরেজি হিসেবে ব্যবহার করি, আর আধুনিক বা আমেরিকান পদ্ধতিতে আমরা এটাকে ইনভেন্টরি বলি। তো মজুদ হিসাব রক্ষণ পদ্ধতি বলতে আমরা কি বুঝবো? মজুদ হিসাব রক্ষণ বলতে বোঝায় পণ্যের আগমন বা ক্রয়, নির্গমন কিংবা বিক্রয়কে বিবেচনায় নিয়ে মজুদ পণ্যের স্থিতি বিস্তারিতভাবে সংরক্ষণ করায় বা মজুদ পণ্যের স্থিতির পরিমাণ নির্ণয় করায় হচ্ছে মূলত ইনভেন্টরি সিস্টেম। অর্থাৎ পণ্যের আগমনকে বিবেচনায় নিতে হবে প্রতিষ্ঠানে, এবং প্রতিষ্ঠান হতে পণ্যের নির্গমনকে বিবেচনায় নিতে হবে, নিয়ে কি পরিমাণ মজুদ পণ্যের স্থিতি রয়েছে, তার মূল্য, পরিমাণ ইত্যাদি হিসাব রক্ষণকে আমরা বলি মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এখন এই মজুদ পণ্য হিসাব রক্ষণের পদ্ধতি 2 রকমের হতে পারে। একটাকে আমরা বলি নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, আরেকটিকে আমরা বলি কালান্তিক মজুদ পদ্ধতি। ইতিমধ্যে তোমরা হয়তো এই দুটি পদ্ধতির নাম শুনে থাকবে এবং একাদশ শ্রেণীতে কিছুটা, তথাপি আমি এখানে একটু বলতে চাচ্ছি এই 2 পদ্ধতি সম্পর্কে। নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বলতে কি বুঝবো? নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি হচ্ছে যদি মজুদ পণ্যে হিসাব সংরক্ষণের ব্যাপারটি সারা বছর চলতে থাকে, অর্থাৎ প্রতিবার ক্রয়, প্রতিবার বিক্রয়, প্রতিবার ফেরতের সাথে সাথে মজুদের স্থিতি পরিমাণ নির্ণয় করা হলে সেটাকে আমরা বলি নিত্য বা অবিরত মজুদ। এই শব্দের শাব্দিক অর্থ থেকে এটার বোঝা যায় যে অবিরত, প্রতিনিয়ত, সবসময় যখন মজুদের হিসাব সংরক্ষণ করা হয়, বছরের বা হিসাবকালের সব সময় যখন মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করা হয়, তখন সেটাকে বলা হয় নিত্য বা অবিরত। এখানে সবসময় বলতে অর্থাৎ যতবারই পণ্য ক্রয় করা হবে, গুদামে পণ্য আসবে কিংবা গুদাম থেকে পণ্য চলে যাবে, প্রতিবারই হিসাব সংরক্ষণ করা হবে, তখন সেটাকে বলা হবে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। আর কালান্তিক মজুদ পদ্ধতি শব্দের অর্থ দেখো, কাল আন্তিক অর্থাৎ কালের শেষে, অর্থাৎ এখানে কাল বলতে হিসাব কালকে বোঝানো হচ্ছে। কোনো প্রতিষ্ঠান যদি মজুদ পণ্যের সারা বছর হিসাব সংরক্ষণ না করে, কেবল হিসাবকালের শেষে গোডাউন বা গুদামে ঢুকে মজুদের হিসাব গণনা করে, হিসাব সংরক্ষণ করে, কেবল একটি নির্দিষ্ট দিনেই এই মজুদ পণ্যের পরিমাণ, মূল্য সম্পর্কে জানা যাবে, সেটাকে আমরা বলি কালান্তিক মজুদ পদ্ধতি। অর্থাৎ এক্ষেত্রে সারা বছর হিসাব সংরক্ষণ করা হয় না, প্রতিবার পণ্য আসলে কিংবা প্রতিবার পণ্য বিক্রয় করার মাধ্যমে পণ্য চলে গেলে হিসাব সংরক্ষণ করা হয় না মজুদের, কেবল হিসাবকালের শেষেই মজুদের হিসাব মূল্য বা পরিমাণ নির্ণয় করা হয়, সেটাকে আমরা বলি কালান্তিক মজুদ পদ্ধতি। এখন এই 2 পদ্ধতির কারণে তোমরা দেখে থাকবে আমাদের জাবাদা, পণ্য ক্রয়ের জাবাদা কিংবা পণ্য বিক্রয়ের জাবাদার মধ্যে ভিন্নতা দেখা দেয়। যেমন নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে আমরা পণ্য ক্রয়ের জাবাদা বলি যে পণ্য মজুদ ডেবিট, নগদে ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট। আর কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয় করা হলে আমরা বলি ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার
বিক্রয়ের ক্ষেত্রে কালান্তিক মজুত পদ্ধতিতে আমরা জাবেদা দেই নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। কিন্তু নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে আমরা বিক্রয়ের দুটি জাবেদা দিতে হয়। একটি বলি আমরা নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। আবার যেহেতু বিক্রয়ের মাধ্যমে গুদাম থেকে পণ্য চলে যাচ্ছে, সেজন্য আমাদেরকে আরেকটি জাবেদা দিতে হয়, সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট এবং মজুত পণ্য ক্রেডিট, অর্থাৎ বিক্রয়ের দুটি জাবেদা দিতে হয়। তো সেটি আমাদের এই ক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক নয়, এই জন্য আমি এটি বিস্তারিত বলবো না। আমরা চলে যাচ্ছি মজুত পণ্যের মূল্যায়নে। মজুত পণ্যের মূল্যায়ন বলতে কি বুঝবো? মজুত পণ্যের মূল্যায়ন বলতে অর্থাৎ গুদামে বা প্রতিষ্ঠানে যে অবিকৃত বা অব্যবহৃত মজুত রয়েছে তার মূল্য নির্ণয় করা, সেটাকে আমরা বুঝি মজুত পণ্যের মূল্যায়ন। অর্থাৎ যে মজুত পণ্যের যে স্থিতি আছে তার মূল্য নির্ধারণ করা, সেটাকে আমরা বলছি মজুত পণ্যের মূল্যায়ন বা ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। কেন প্রয়োজন মজুত পণ্যের মূল্যায়ন? গুরুত্ব কেন? এটি গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ এই কারণে, যদি আমরা মজুত পণ্যের মূল্যায়ন যথার্থ বা যথা নিয়মে না করতে পারি, তাহলে আমাদের কি কি সমস্যা হবে? সমস্যা হবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবো না। আর বিক্রিত পণ্যের ব্যয় যদি নির্ণয় করতে না পারি, তাহলে মোট লাভ বা নেট লাভ নির্ণয় করা সমস্যা হবে। আবার তোমরা জানো, মজুত পণ্য হচ্ছে একটি চলতি সম্পদ। যদি মজুত পণ্যের মূল্যায়ন সঠিকভাবে করা না হয়, তাহলে আমার চলতি সম্পদের পরিমাণও নির্ণয় করা সম্ভব হবে না। আবার চলতি সম্পদের পরিমাণ যদি আমরা জানতে না পারি, তাহলে আর্থিক বিবরণী কীভাবে তৈরি করব? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গেলে আমাদের সম্পদের পরিমাণ জানতে হবে, এবং সম্পদের একটি বড় অংশ হচ্ছে চলতি সম্পদ, এবং এই চলতি সম্পদের একটি বৃহৎ অংশ হচ্ছে মজুত পণ্য। অতএব মজুত পণ্যের মূল্য নির্ধারণ করা একান্ত আবশ্যক। এবার আমি বলবো মজুত পণ্যের মূল্যায়ন পদ্ধতি, কিভাবে মূল্য নির্ধারণ করা হবে। মজুত যে গুদামে বা প্রতিষ্ঠানে যে পণ্যের স্থিতি আছে তার মূল্য কত হবে সেটি নির্ধারণের অনেকগুলি পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করি। একটিকে বলছি আমরা সুনির্দিষ্ট ব্যয় চিহ্নিতকরণ পদ্ধতি। এখন সুনির্দিষ্ট ব্যয় চিহ্নিতকরণ পদ্ধতি কি? সুনির্দিষ্ট ব্যয় চিহ্নিতকরণ পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি একটু এভাবে বলতে চাচ্ছি, একটি প্রতিষ্ঠান, ধরো সে একজন চাল ব্যবসায়ী, সে সারা বছর পণ্য ক্রয় করে আবার পণ্য বিক্রি করে। পণ্য বলতে এখানে চাল। এখন চাল সেই নানান কৃষকের কাছ থেকে সে সংগ্রহ করে, বিভিন্ন কৃষকের কাছ থেকে বিভিন্ন মূল্যে সংগ্রহ করে। আবার বিভিন্ন তারিখে বা বিভিন্ন সময়ের ক্রয় মূল্য বিভিন্ন রকম হয়। কিন্তু কোন চালগুলো কত মূল্যে ক্রয় করা হয়েছে এগুলো নির্দিষ্ট করে চিহ্নিত করে রাখা আসলে একটি কঠিন বা জটিল বিষয়। হ্যাঁ, অর্থাৎ গুদামে সারা বছর পণ্য ক্রয় করে সংরক্ষণ করা হচ্ছে, আবার বিক্রি করা হচ্ছে, ক্রয় করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, এবং সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণ যদি সম্ভব হয়, এই পণ্যগুলো এই তার দামে ক্রয় করা হয়েছে, এভাবে যদি চিহ্নিত করা সম্ভব হয়, তাহলে সেই মূল্যেই পণ্যের মূল্য নির্ধারণ, মজুত পণ্যের মূল্য নির্ধারণ করা হলে সেটাকে বলা হয় সুনির্দিষ্ট ব্যয় চিহ্নিতকরণ পদ্ধতি। একটু জটিল মনে হচ্ছে তোমাদেরকে কাছে হয়তো। আমি আবার একটু বলি যে যে পণ্যগুলো আমি ক্রয় করলাম সেগুলোকে যদি আমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারি, এই পণ্যগুলো এই দামে ক্রয় করা হয়েছিল, এভাবে যদি চিহ্নিত করা সম্ভবপর হয়, তবে সেই মূল্যেই পণ্যের মূল্য যদি মজুত পণ্যের মূল্য যদি নির্ধারণ করা হয়, তখন সেটাকে আমরা বলি সুনির্দিষ্ট ব্যয় চিহ্নিতকরণ পদ্ধতি। কিন্তু বাস্তবে কি খুবই জটিল একটি বিষয় যে সারা বছর পণ্য ক্রয় করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে,
কোন পণ্যগুলো কোন কি দামে ক্রয় করা হয়েছে। কারণ একই ধরে নাও চাল ব্যবসায়ী নাজিরশাইল চাল, এটি বছরের বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিগত ক্রয় বিভিন্ন রেটে ক্রয় করা হয়। এখন এগুলোকে নির্দিষ্ট করে চিহ্নিত করা জটিল কাজ। এজন্য এই পদ্ধতির ব্যবহার নাই বললেই চলে। যদি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভবপর হয়, ছোট প্রতিষ্ঠান হয়, সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভবপর হয়, তাহলে সেই মূল্যেই পণ্যের মূল্য নির্ধারণ করাটা কেই বলা হচ্ছে সুনির্দিষ্ট ব্যয় চিহ্নিতকরণ পদ্ধতি। আর বহুল ব্যবহৃত যে পদ্ধতিটি, যেটি সচরাচর ব্যবহার করা হয়, সেটি হচ্ছে অনুমিত ব্যয় প্রবাহের ভিত্তিতে মজুত মূল্যায়ন। অর্থাৎ পণ্য আসছে গুদামে, বিক্রির মাধ্যমে পণ্য চলে যাচ্ছে, সারা বছর আসছে যাচ্ছে চলছে, এটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। আমরা কল্পনা করে নিব। কল্পনা বলতে এখানে বাস্তবভিত্তিক কল্পনা। বাস্তবভিত্তিক কল্পনা বলতে বোঝাচ্ছে অর্থাৎ বায়বীয় কোনো কল্পনা নয়। বিভিন্ন সময়ের যে আমরা পণ্যগুলো ক্রয় করব তার রেকর্ড রাখবো, এবং এখানে অনেকগুলো পদ্ধতির সৃষ্টি হয়েছে, এবং এক এক পদ্ধতিতে এক একভাবে আমরা এই মজুতের মূল্যায়নটুকু করব। এখানে অনুমিত ব্যয় বলা হচ্ছে এই কারণে, যেহেতু আমরা নির্দিষ্ট করে চিহ্ন দিয়ে রাখতে পারবো না এই বস্তার মালগুলো এই দামে ক্রয় করা হয়েছে, এভাবে নির্দিষ্ট করে যদি সম্ভবপর না হয়, তাহলে আমরা এই অনুমিত ব্যয় প্রবাহের ভিত্তিতে মজুতের মূল্যায়ন করি। এই অনুমিত ব্যয় বলা হচ্ছে এই কারণে, কারণ আমরা এখানে নির্দিষ্টভাবে চিহ্নিত করাতে পারছি না। তো এক্ষেত্রে একাধিক পদ্ধতি আছে। প্রথমটি হচ্ছে আগের মাল আগে ছাড় পদ্ধতি, তারপর শেষের মাল আগে ছাড় পদ্ধতি, এবং ভারযুক্ত গড় পদ্ধতি। যদিও আমি এখানে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, কিন্তু তোমাদের সিলেবাসে আছে কেবল দুটি পদ্ধতির কথা বলা আছে। একটা হচ্ছে আগের মাল আগে ছাড়, আর দ্বিতীয়টি হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। যেহেতু আগের মাল আগে ছাড় পদ্ধতির সাথে খুবই সামঞ্জস্য, মানে পাশাপাশি আরেকটি নাম চলে আসে শেষের মাল আগে ছাড়। যদিও এটি সিলেবাসে উল্লেখ নাই, তথাপি আমি এটি প্রাসঙ্গিকভাবে আলোচনা করব। এর বাইরেও অনেকগুলো মজুত মূল্যায়ন পদ্ধতি রয়েছে। যেহেতু সিলেবাসে তোমাদের সুনির্দিষ্ট করে দেওয়া আছে, এজন্য আমি অন্যান্য পদ্ধতিগুলোকে অ্যাভয়েড করে কেবল এই তিনটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আগের মাল আগে ছাড়, এটাকে আমরা ইংরেজিতে বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই জন্য এফ মানে ফার্স্ট, আই মানে ইন, এফ মানে আউট, ফার্স্ট, ও মানে আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটাকে আমরা ফাইফো বা ফিফো উচ্চারণ করি। তো এই ফাইফো বা ফিফো পদ্ধতি, অর্থাৎ আগের মাল আগে ছাড় পদ্ধতিটা কি, সেটাকে বোঝানোর জন্য আমি একটি উদাহরণের সাহায্য নিব, এবং এই উদাহরণের মাধ্যমেই তোমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি বলার চেষ্টা করব কিভাবে আগের মাল আগে ছাড় পদ্ধতিতে মজুত পণ্যের মূল্যায়ন করা হয়ে থাকে। চলো আমরা উদাহরণটা দেখি। উদাহরণের যাওয়ার আগে আরেকটি শব্দ আমি এখানে ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে মাল খতিয়ান বা স্টোর লেজার। মাল খতিয়ান কি? মাল খতিয়ান হচ্ছে এমন একটি খতিয়ান বা হিসাবের বই, যেখানে হিসাব রক্ষক প্রতিবার পণ্যের আগমন এবং পণ্যের বহির্গমন এবং পণ্যের স্থিতি, এর পরিমাণ, একক প্রতি ব্যয় এবং মোট মূল্য বিস্তারিতভাবে সংরক্ষণ করে, সেটাকে আমরা বলি মাল খতিয়ান। আমি আবার বলছি, মাল খতিয়ান হচ্ছে এমন একটি খতিয়ান বা হিসাবের বই, যেখানে হিসাবরক্ষক পণ্যের আগমন বা প্রাপ্তি, পণ্যের বহির্গমন বা ইস্যু এবং পণ্যের স্থিতি, এর পরিমাণ, একক প্রতি মূল্য এবং মোট মূল্য সংরক্ষণ করে বা হিসাব রাখে, সেটাকে আমরা বলি মাল খতিয়ান। এই মাল খতিয়ান তৈরি করাটাই হচ্ছে এই অধ্যায়ের অঙ্ক বা ব্যবহারিক সমস্যা।
আহ, আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যা আলোচনার মাধ্যমে আমি তোমাদের মূল্যায়ন পদ্ধতিগুলো বোঝানোর চেষ্টা করব। আগের মাল আগে ছাড় পদ্ধতি, শেষের মাল আগে ছাড় পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতি। এখানে যে উদাহরণটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে রহমান এন্ড ব্রাদার্সের মে 2020 এর পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ। তিনটি তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে মজুদ, একটা হচ্ছে নগদ ক্রয়, আর একটা হচ্ছে নগদ বিক্রয়। মজুদ মে 1 অর্থাৎ মের 1 তারিখে প্রতি একক 40 টাকা হারে 200 একক পণ্য আছে গোডাউনে এবং এর দাম হচ্ছে 8,000 টাকা। এটা হচ্ছে গোডাউনে আমার 2000 একক পণ্য আছে, প্রতি এককের দাম 40 টাকা, 8,000 টাকা দাম মোট দাম। আমি মে মাসে 3 বার পণ্য ক্রয় করছি। মের 10 তারিখ 45 টাকা হারে ক্রয় করছি 500 একক, যার মোট মূল্য 22,500 টাকা। মের 20 তারিখ প্রতি একক 47 টাকা 50 পয়সা হারে ক্রয় করছি 400 একক, মোট মূল্য 19,000 টাকা। মের 30 তারিখ প্রতি একক 50 টাকা হারে 300 একক, মোট মূল্য 15,000 টাকা। এগুলো ক্রয় করছি। আর বিক্রি করছি দুইবার। একবার বিক্রি করছি 15 তারিখ মে মাসে 15 তারিখ প্রতি 60 টাকা হারে 500 একক এবং মে মাসে 25 তারিখ বিক্রি করছি 65 টাকা হারে 400 একক। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা মাল খতিয়ান প্রস্তুত করব। মাল খতিয়ান বলতে এখানে মজুদের হিসাব যেভাবে রাখবো, যে খতিয়ানের মাধ্যমে হিসাব রক্ষক সংরক্ষণ সেটা আমরা তৈরি করব। তো তৈরি করার জন্য আগে বলছিলাম যে আমরা একাধিক পদ্ধতির মধ্য থেকে 3টি পদ্ধতি ব্যবহার করা শিখবো। একটা হচ্ছে ফাইফো বা ফিফো, আর একটা হচ্ছে লাইফো, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ বা ভারযুক্ত গড় পদ্ধতি। তো আজকে আমি যে পদ্ধতিটা বিস্তারিত শিখবো সেটা হচ্ছে আগের মাল আগে ছাড় পদ্ধতি। এই হচ্ছে আমাদের মাল খতিয়ানের ছক। দেখো এখানে আমাদের ঘর আছে, কলাম হচ্ছে তারিখ, বিবরণ। এই বিবরণ কলামটি ঐচ্ছিক, কোনো বইয়ে বা লেখক এটি অ্যাভয়েড করে, এটা না দেখিয়েও করা যেতে পারে। আমরা দেখানোটাকে ভালো মনে করছি, দেখাচ্ছি, না দেখালেও চলবে। প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্ত। প্রাপ্তি বলতে পণ্যের আগমন, ইস্যু বলতে পণ্যের বহির্গমন এবং উদ্বৃত্ত হচ্ছে পণ্যের স্থিতি বা মজুদ। তো এখানে প্রত্যেকটা এই কলামগুলোকে আমরা 3টি উপকলামে ভাগ করছি। একটা হচ্ছে পরিমাণ, দর, মূল্য। পরিমাণ, দর, মূল্য। পরিমাণ, দর, মূল্য। পরিমাণ বলছে ওজন। ওকে, তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা মের 1 তারিখ আমাদের মজুদ ছিল 200 একক 40 টাকা হারে। এই যে লিখলাম প্রারম্ভিক মজুদ, আমার মজুদের ঘরে লিখলাম 200 একক 40 টাকা হার বা দর এবং মোট মূল্য হচ্ছে আমাদের 8,000 টাকা, এই লিখলাম। এখন আসো তারিখগুলো আমাদেরকে ক্রমান্বয়ে লিখতে হবে। প্রথম হচ্ছে মের 10 তারিখ। এখানে অনেক সময় এলোমেলো করে ফেলা হয়, স্টুডেন্টরা বুঝতে পারে না, তারিখগুলোকে একটু নজর দিতে হয়, কারণ বিক্রয়েরও তারিখ থাকবে, ক্রয়েরও তারিখ। এটা সিরিয়ালটা মেনটেন করাটা খুবই দরকার। মের 10 তারিখ আমরা পণ্য ক্রয় করেছি 500 একক 45 টাকা হারে, মোট মূল্য 22,500 টাকা। এখন দেখো এটা গোডাউনে আমার গোডাউনে এখন দুই রেটের পণ্য আছে। 200 একক যেগুলো আগের পণ্য, সেগুলোর মূল্য হচ্ছে 40 টাকা হারে। আবার নতুন ক্রয় করছি 500 একক, যার একক প্রতি মূল্য হচ্ছে 45 টাকা এবং মোট মূল্য হচ্ছে 22,500 টাকা। দুই রেটের আমি আলাদা করে এখানে দেখিয়েছি। সমস্যাটা দেখা দিবে যখন আমরা পণ্যের নির্গমন ঘটবে বা বিক্রি করবো। যেমন মেয়ের পণ্যতে আমরা বিক্রি করছি, কয়টা বিক্রি করছিলাম 500টা। বিক্রয় মূল্যটা এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে 500 একক পণ্য বিক্রি করছি, বিক্রি করলে আমার গোডাউন মাল ছিল মোট 700 একক, 200 এবং 500 মোট 700 একক। এই 700 একক থেকে 500 একক বিক্রি করে ফেললে 15 তারিখে আমার গোডাউনে পণ্য থাকবে আর 200 একক। প্রশ্ন হচ্ছে
এই 200 একক পণ্যের মূল্য কত হওয়া উচিত? এখন আমরা যখন পণ্য বিক্রি করছি তখন 500 একক চলে যাবে। এখন কোন পণ্যগুলো যাবে? কিভাবে এই 200 একক যেগুলো পুরাতন ছিল সেগুলো আগে যাবে নাকি নতুন ক্রয় করছি সেগুলো আগে যাবে? হ্যাঁ, সেটি নির্ভর করবে আমাদের পদ্ধতির উপর। যদি আমরা FIFO বা আগের মাল আগে ছাড় পদ্ধতিতে করতে চাই তাহলে আগের মাল আগে ছাড় সব দেখো, অর্থাৎ বলছে যে মালগুলো আগে আসছে সেগুলোকে আগে ছেড়ে দাও। আগে আসছে বলতে এখানে বোঝাচ্ছে যেগুলো প্রারম্ভিক মজুদগুলো আগে আসছিল গোডাউনে, তাহলে সেগুলো আগে চলে যাবে, তাহলে এই 200 একক আগে চলে যাবে। তো 200 একক যাবে, কিন্তু মাল তো বিক্রি করছি আমি 500 একক, তাহলে এই 200 যাবে, সাথে এই 500 থেকে 300 চলে যাবে। এই জন্যই আমরা 200 একক যাচ্ছে 40 টাকা করে 8,000 টাকা, এবং এই 500 থেকে 300 একক চলে যাবে, সেগুলো হচ্ছে 45 টাকা হারে চলে গেল 13,500 টাকা। এগুলো বিক্রি করে ফেললাম, তাহলে আমার আর কাছে 200 টাকা আছে। এই 200 টাকার মূল্য কত হবে? যেহেতু আগেরগুলো আগে চলে গেছে, এই পরের 45 টাকা দামের পণ্য রয়ে গেছে, অর্থাৎ আমাদের মজুদের মূল্য হবে 9,000 টাকা। এটাকে বলা হচ্ছে আগের মাল আগে ছাড় পদ্ধতি, অর্থাৎ পুরাতন পণ্যগুলোকে আগে বিক্রির মধ্যে দেখিয়ে ফেলতে হবে এবং স্থিতি থাকবে, নতুন পণ্যগুলো যেগুলো পরে আসছে সেগুলো মজুদের মধ্যে থেকে যাবে। 520 তারিখে আবার ক্রয় করছি 400 একক পণ্য, এবার আমরা ক্রয় করছি 47.5 টাকা হারে, মোট মূল্য হচ্ছে 19,000 টাকা। এখন আমার গোডাউনে 2 রেটের মূল্য আছে, পণ্য আছে, 200 একক আছে যেগুলোর দাম 45 টাকা হারে, আবার 400 একক পণ্য আছে যেগুলোর মূল্য 47.5 টাকা হারে 19,000 টাকা। মের 25 তারিখ আবার পণ্য বিক্রি করলাম, এবার বিক্রি করছি 400 একক বিক্রি করছি। এখন 400 একক বিক্রি করছি, তাহলে কোন পণ্যগুলো যাবে? যেহেতু আমরা অনুসরণ করতেছি আগের মাল আগে ছাড় পদ্ধতি, তাহলে এই 200 একক আগে চলে যাবে, এগুলো পুরাতন মাল, এগুলো আগে চলে যাবে, চলে গেল। আর এই 400 থেকে 200 যাবে, ফলে এই দেখো 200 একক গেল 45 টাকা হারে 9,000 টাকা, আর এখান থেকে 200 গেল 247.5 টাকা হারে 9,500 টাকা। তাহলে আমার স্থিতি 200 একক এবং 47.5 টাকা হারে 9,500 টাকা হচ্ছে আমার মজুদের মূল্য। আসো 30 তারিখ, 30 তারিখ আবার পণ্য ক্রয় করছি, এবার 300 একক 50 টাকা হারে 15,000 টাকা। তাহলে আমার গোডাউনে মোট পণ্য আছে, আগের 200 একক ছিল, নতুন ক্রয়কৃত 300। 200 এককগুলো 47.5 টাকা হারে 9,500 টাকা, এবং 300 এককগুলো 50 টাকা হারে 15,000 টাকা। এই 9,500 এবং 15,000 টাকা মিলে আমার 24,500 টাকা। এটাই হচ্ছে আমার মের 30 তারিখে মজুদের মূল্য। এই মজুদ মূল্য নির্ধারণ করাটাকে আমরা বলছি মজুদ মূল্যায়ন পদ্ধতি, এবং আমরা এই অঙ্কটা করলাম কোন পদ্ধতিতে? FIFO পদ্ধতি। এখানে লেখা আছে FIFO পদ্ধতি। যদি LIFO হয় তাহলে এটা ভিন্ন হবে, অর্থাৎ শেষের দিক থেকে পণ্যগুলো আগে চলে যাবে এবং পুরাতন পণ্যগুলো থেকে যাবে, তার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। এবং ভারযুক্ত গড় পদ্ধতি, সেটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দিব এবং ব্যবহারিক অঙ্ক করে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ তোমাদেরকে, সবাই ভালো থাকবা।